আজকের লেকচারে আমি আলোচনা করব রসায়নের গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতা অনেক একটা ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে খ নাম্বার কোশ্চেন এসে থাকে 2 মার্কসের, এবং বার্ষিক অ্যাডমিশন টেস্টও তো এসেই থাকে। তাছাড়া তড়িৎ ঋণাত্মকতা যদি আমরা বুঝতে পারি, তাহলে কি আমরা যখন এই মানগুলি বা তড়িৎ ঋণাত্মক মানগুলি মুখস্থ রাখতে পারবো মৌলের, তখন কি হাইড্রোজেন বন্ড কাকে বলে, কিংবা কোনো একটি হাইড্রোজেন বন্ডে কি পরিমাণ মানে এমপিবিপি আছে বা হাইড্রোজেন বন্ড কীভাবে তৈরি হয় সেটা বুঝতে পারবো, যদি আমরা কি তড়িৎ ঋণাত্মকতার মানটা ভালো মতো বুঝতে পারি। তো আমরা নেক্সট ক্লাসে ওই হাইড্রোজেন বন্ড কাকে বলে বা কোন হাইড্রোজেন বন্ডের মানে কি এমপিবিপি বেশি, মানে অর্থ বা প্যারামূলক, এগুলি দেখব। তবে আজকের লেকচারে আমরা দেখব তড়িৎ ঋণাত্মকতাটা আসলে কি। তো আমি আগে লিখে রেখেছি এখানে তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা। তো ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে কি, কোনো অণুতে উপস্থিত, একটি অণুতে উপস্থিত কি দুইটি পরমাণু থাকে, ধরি দুইটি পরমাণু থাকে অবশ্যই একটি অণুতে। তো সেই অণুটার যে গঠন হয়েছে দুটি পরমাণুর মধ্যে, তো কীভাবে গঠন হয়েছে, শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যখন কি দুটি পরমাণু একসাথে একটি অণু গঠন করছে, তখন দেখা যায় কি এই একটি পরমাণু কি করে, এই যে শেয়ারকৃত যে একটা পরমাণু একটা ইলেকট্রন দিল, আরেকটা পরমাণু আরেকটা ইলেকট্রন দিল, তো দুইজনে কি করলো, এই শেয়ারকৃত ইলেকট্রন দেখা গেল কি এই দুটি পরমাণুর মধ্যে একটি পরমাণু তার নিজের দিকে, তারটা তো আছে একটা ইলেকট্রন, আরেকজন যে পরমাণু আছে আরেকটা, সেটার থেকে কি করলো, ইলেকট্রনটা নিয়ে নিজের দিকে আকর্ষণ বল তৈরি করলো। এই যে আকর্ষণ নিজের দিকে নিয়ে গেল বা আকর্ষণ করার ক্ষমতাটা হলো কি তড়িৎ ঋণাত্মকতা। তো এটা যদি আমরা বুঝতে হয়, ভালো মতো বোঝার জন্য আমাদের এক্সাম্পল দেখতে হবে। তাহলে এক্সাম্পলটা আমরা লিখি। তো এক্সাম্পলটা হলো এমন, যদি আমরা সোডিয়াম ক্লোরাইড লিখি, সোডিয়াম ক্লোরাইড লিখলাম, সোডিয়াম ক্লোরাইড। তো দুইটাই কিন্তু দ্বিতীয় আমরা যদি দেখি সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এই যৌগটা গঠন করতে কি সোডিয়াম আর ক্লোরাইড লাগছে। আচ্ছা ঠিক আছে, এখন ব্যাপারটা হলো এখানে কি এটা যেহেতু যৌগ, যার মান কী করতে হবে, শূন্য বানাতে হয়, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, সেটা কোনো ফ্যাক্ট না। এখানে ব্যাপারটা হলো সোডিয়ামের ক্ষেত্রে কিন্তু কি হয়, ইলেকট্রন নেগেটিভিটি কিন্তু কম, মানে কত 0.9, মানে তড়িৎ ঋণাত্মকতার মান 0.9। আর ক্লোরিনের আমরা জানি তড়িৎ ঋণাত্মকতার মান কত, এগুলি কিন্তু মুখস্থ রাখতে হবে, 3.5। ক্লোরিনের ক্ষেত্রে কত না, সরি 3 তো এখন ব্যাপার হলো এই যে মান, এই যে পাওয়ার ইলেকট্রোনেগেটিভিটির মানে তড়িৎ 3.0 বা 0.9, এর জন্য কি করে, এই যে একটা কি অণু, এইটা কি তাহলে সোডিয়াম ক্লোরাইডের একটা অণু। এই অণুতে আমরা দেখতে পাচ্ছি পরমাণু আছে ভিন্ন ভিন্ন কি সোডিয়াম আর কি ক্লোরাইড। তো এই সোডিয়াম আর ক্লোরাইডের মধ্যে কি আছে, আবার ইলেকট্রন আছে। তো এখন যদি আমরা ইলেকট্রনগুলো লিখি, এখানে সোডিয়ামের দেখালাম স্টার দিয়ে যে সোডিয়াম ক্লোরাইড একটা ইলেকট্রন, আর কি বৃত্ত আকারে দিলাম কি ক্লোরিনের ইলেকট্রন। এখন ব্যাপারটা হলো দুইজনের ইলেকট্রন কি হয়েছে, শেয়ার হয়েছে, শেয়ারের মাধ্যমে কি তারা কি মানে কি যৌগ গঠন করছে বা অণু তৈরি হয়েছে। এখন কি করতেছে, এই যে শেয়ার হয়েছে, এই শেয়ারের পরে দেখা যাচ্ছে কি এই একটা পরমাণু যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সে কি করতেছে এই বা তার যে পাওয়ার আছে, পাওয়ারের ফলে তার তো ইলেকট্রন আছেই, এই কি গোল চিহ্ন দিয়ে দিলাম বুঝার ক্ষেত্রে স্কোয়ার মানে বৃত্ত আকারে, এবং তারটা তো আছে এই যে সোডিয়ামের যে ইলেকট্রনের যে পাওয়ার কম, এই জন্য কি ওর ইলেকট্রনটা ও কি নিজের কাছে টেনে নিয়ে যাচ্ছে। এই যে নিজের কাছে নিয়ে যায় কি সোডিয়ামকে কি বানিয়ে ফেলছে, প্লাস মানে মানে পজিটিভ বানাইলো, আর নিজে কি হলো, একটা তো আছে আর একটা নিচে, তাহলে কি ইলেকট্রন বেড়ে গেছে, তাহলে মাইনাস হয়ে গেল। এই জন্য কি সোডিয়াম প্লাস কি সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস হয়। এই যে নিজের দিকে কি ইলেকট্রন যে নিয়ে গেল আরেক মানে একই অণুতে একটি পরমাণু আরেকটি থেকে, এই একটি পরমাণু আরেকটি পরমাণু থেকে নিয়ে গেল, এটাকেই বলা হয় কি তড়িৎ ঋণাত্মকতা। তো তড়িৎ ঋণাত্মকতা আমরা দেখলাম। আমরা এখন দেখব যে কি তড়িৎ ঋণাত্মকতা তো এবার কিভাবে মানে এটার মানে কম বেশি হয়, মানে পর্যায়ে, যেহেতু এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম, তাহলে সেই পর্যায়বৃত্ত ধর্মটা কীভাবে আসলে চেঞ্জিং হয়, তো বা কমে বাড়ে বা কোনো মোলের বেশি বা কম বেশি হয়। তো সেক্ষেত্রে আমাদের পর্যায় সারণী যদি আমরা টেবিলটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। ধরি আমরা দ্বিতীয় মানে এখন আমরা ধরবো পর্যায়ভিত্তিক আলোচনা করব, পর্যায় একই পর্যায়ের ক্ষেত্রে। তো একই পর্যায়ে কি আছে, ধরি কি সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, এভাবে যেতে যেতে কি হ্যালোজেনের কাছে আসলাম, হ্যালোজেন আছে, ক্লোরিন। এখন ব্যাপারটা হলো এই যে কি আমরা কি লেফট হ্যান্ড থেকে কি রাইট হ্যান্ডে যাচ্ছি, তো সেক্ষেত্রে কিন্তু তড়িৎ
মানে ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি সবগুলি একই ব্যাপার, যে কি যদি পর্যায় সারণীর কি বাম থেকে ডানে যাওয়া হয়, কি হবে, বাম থেকে ডানে যাওয়া হয় তাহলে কি তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। কি হয়, তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। আসক্তিও একই ব্যাপার, বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তিও কি বৃদ্ধি পায়। এটার কারণটা হলো কি, যখন কি হয় এই একই পর্যায়ের কি বাম থেকে ডানে যায়, তখন কিন্তু আসলে কি পর্যায় বাড়ে না, মানে n = সংখ্যা বাড়ে না। ওই n = যদি আমরা দ্বিতীয় পর্যায়ে, এটা যেহেতু আমরা কি করছি তৃতীয় পর্যায়ে নিচ্ছি, এখানে কিন্তু n = 3 রয়েছে আকারটা, ঠিক আছে। তো এভাবে যেতে যেতে কিন্তু n = 3 থাকে। বাট কি হয়, এখানে দেখা যায় কি সোডিয়ামের ক্ষেত্রে কি বৈশিষ্ট্যের একটা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের 2টা, এরকম বাড়তে বাড়তে কি ক্লোরিন যেতে যেতে কি 7টা ইলেকট্রন থাকে তৃতীয় পর্যায়ে, ঠিক আছে। তো 7টা ইলেকট্রন থাকলে, যখন 7টা ইলেকট্রন থাকে আর এখানে যে নিউক্লিয়াস থাকে, তো প্রতিটাই তো নিউক্লিয়াস থাকে কেন্দ্রে, তো এই নিউক্লিয়াসের প্রতি টানটা কার বেশি হবে, অবশ্যই কার বেশি হচ্ছে, এখানে ক্লোরিনের বেশি হচ্ছে। এই যে টান জনিত কারণটা আছে, বেশি টান শক্তিটা, তো এই জন্যই কি হয় যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে যেহেতু কি এই নিউক্লিয়াসের প্রতি কি ইলেকট্রনের কি থাকে, মানে ইলেকট্রনের প্রতি কি মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বলটা বেশি থাকে, সেহেতু কি হয় তড়িৎ ঋণাত্মকতার মানও কি বৃদ্ধি পায়। তো সেভাবে সোডিয়ামের যেমন 0.9, এভাবে বৃদ্ধি পেতে পেতে ক্লোরিনের কি সর্বোচ্চ হয় কত, ক্লোরিনের ক্ষেত্রে 3 হয়, ঠিক আছে। এবার আমরা দেবো কি গ্রুপের ক্ষেত্র। তাহলে আমরা পর্যায়ের ক্ষেত্রে বুঝতে পারলাম কি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। তো এখন আমরা যে গ্রুপের ক্ষেত্রে দেখি, গ্রুপের ক্ষেত্রেও খুব মানে সহজ, ঠিক আগের মতো। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যে ব্যাপারটা ঘটেছে বা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যে ব্যাপার ঘটেছে, কি এখানে একই গ্রুপের ক্ষেত্রে এবার কি আমরা করতেছি গ্রুপ। তো গ্রুপের ক্ষেত্রে কিন্তু কি একই গ্রুপের কি যখন আমরা উপর থেকে নিচের ব্যাপারটা সবসময় দেখেছি, উপর থেকে নিচে নিচে, তাহলে আমরা যে গ্রুপ 7 ধরি, গ্রুপ 7 এর এতে কি আছে, হ্যালোজেন সব। তো হ্যালোজেনের কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং কি আছে, আয়োডিন আছে, বা আরও কিছু আছে। তো আমরা এই পর্যন্তই যাই। তো এগুলি বেশি ইম্পর্টেন্ট, এগুলি আসে পরীক্ষায় বেশি। তো একই গ্রুপের যদি উপর থেকে নিচে যায় কি হয়, আকার বৃদ্ধি পায়। আমরা জানি কি আকার বৃদ্ধি পায়, মানে এই যে n = যে ব্যাপারটা, n = কি বৃদ্ধি পায়। যেমন ফ্লোরিনের ক্ষেত্রে কিন্তু যদি ইলেকট্রন কয়টি, 9টি, তাহলে কি 2p পর্যন্ত যায়, ঠিক আছে। 2p কত, 2p5, এরপরে 3p, ক্লোরিনে 3p5, মানে পর্যায় বাড়তে থাকে, আকার কি হয়, আকারটাও কি বৃদ্ধি পেতে থাকে, এরকম কি বৃদ্ধি পেতে থাকে। তো এখন যখন আকার বৃদ্ধি পায়, তখন কি বৈশিষ্ট্যরে কিন্তু এদের কি সবারই কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু 7টিই থাকে, যেহেতু কি এদের মানে এরা হলো কি হ্যালোজেন। তো 7টা থাকার ক্ষেত্রে দেখা যায় যে এখানে কিন্তু কি হয়, এই নিউক্লিয়াসের কি কাছাকাছি, ফ্লোরিনটা কিন্তু বেশি কাছাকাছি থাকে, যেহেতু আকার কম, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের কাছাকাছি থাকে ফ্লোরিনের ক্ষেত্রে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু কি যেহেতু আকার বৃদ্ধি পাচ্ছে, এখানে 2টা, এখানে যেহেতু 3টা, তাহলে এটা দূরে, মানে নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের টান বলটা কিন্তু কম হয়, কারণ কি দূরবর্তীতে আছে আর এটা কি কাছে আছে। তো এরকম ব্যাপারটা কি হয় যে গ্রুপের ক্ষেত্রে যেহেতু উপর থেকে নিচে দিয়ে গেলে কি হয়, ইলেকট্রনের কি মানে টান বলটা নিউক্লিয়াসের প্রতি কম থাকে বা থাকে, এজন্য কি ইলেকট্রন তড়িৎ ঋণাত্মকতার মান কি উপর থেকে নিচে গেলে কম হয়। আর এই জন্যে কি এখানে ফ্লোরিনের সবচেয়ে বেশি কি তড়িৎ ঋণাত্মক মৌল কার চেয়ে, ক্লোরিনের চেয়ে বেশি। ফ্লোরিন কি ক্লোরিনের চেয়ে বেশি, আবার ক্লোরিন ব্রোমিনের চেয়ে বেশি, ব্রোমিনের চেয়ে আবার আয়োডিন বেশি, তার সবচেয়ে বেশি কি ফ্লোরিন। আর আমরা যে পর্যায় সারণীর ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু সর্বোচ্চ কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান ফ্লোরিনের, মানে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কে, ফ্লোরিনের মান কত, 4.0। আমাদের কিছু কিছু মান মুখস্থ রাখতে হবে তড়িৎ ঋণাত্মকতার মান, যেগুলি নাম মুখস্থ রাখলেই না। যেমন কি আমরা দেখি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, 4.0। পরে আমরা যে ক্লোরিন বলি 3.0, আমরা যে ব্রোমিন বলি, ব্রোমিনের 2.8। দেখেন এই যে নিচের দিকে যাচ্ছে একই গ্রুপে, এই জন্য কিন্তু কি তড়িৎ ঋণাত্মকতার মানও কমছে। আবার যে আয়োডিনের ক্ষেত্রে দেখি 2.5। আবার আমরা আরও কিছু মৌলের এই তড়িৎ ঋণাত্মক জানতে হবে, যেমন হাইড্রোজেন 2.1। পরে আমরা যে বলি অক্সিজেন 3.5, নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা 3.0 জানি, ঠিক আছে। এগুলি কিন্তু সবই কি পর্যায় সারণীর যে পিরিয়ডিক টেবিলটা আছে, পর্যায় সারণীর যে টেবিলটা, ওইখানে গেলে আমরা কিন্তু এই মানগুলি দেখতে পারবো, লেখা আছে, ঠিক আছে। তারপরে এগুলি বেশি ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে, পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয় এমসিকিউ আকারে, অ্যাডমিশন বলেন আর কলেজ পরীক্ষা বলেন 2.5। আর এগুলি যদি আমরা না জানি, তাহলে কি হবে, আমরা হাইড্রোজেন বন্ড কিভাবে
তৈরি হয় মানে বা কিভাবে একটা মানে পোলার সমযোজী চিনতে হয় এগুলি বুঝতে পারবো না, কারণ এই মানগুলি পার্থক্যজনিত কারণে কি পোলার বা অপোলার যৌগ কিংবা আয়নিক যৌগ চেনা যায়। তো আমরা এগুলি আমরা এখন কয়েকটা মানে নোটগুলি এটি আমাদের মনে রাখতে হবে। এগুলি নোটটা হলো এরকম, যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0 হয়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 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 যদি কি হয় 0 হয়, যদি পার্থক্য কত হয় 0 মানে 0, যদি 0 হয় তাহলে সেই যৌগটা হবে কি বিশুদ্ধ সমযোজী। কি বিশুদ্ধ সমযোজী। তো এরকম কি মূল আছে যে তড়িৎ ঋণাত্মক পার্থক্য মানে এই অণু আছে যে এই 0 হবে, এরকম আছে অনেক অণু, যেমন কি অপোলার অণু কি নাইট্রোজেন অণু। এখন এই যে নাইট্রোজেন অণুটা যে নিচ্ছি এখানে কি তড়িৎ ঋণাত্মক সংঘর্ষের জন্য কি কি থাকে, দুইটি পরমাণু থাকে, আছে দুইটি পরমাণু, বুঝতে পারলাম। এখন ব্যাপারটা হলো কি নাইট্রোজেনের আমরা কত জানি তড়িৎ ঋণাত্মক 3.1, তার পার্থক্য মানে কি বিয়োগ করতে হবে, বড়টার থেকে ছোটটা বিয়োগ করব, তাহলে বড় ছোট এখানে কিছুই নেই, 3.1 কি নাইট্রোজেনের জন্য, আবার আরেকটা যে আছে এটাও নাইট্রোজেন, তাহলে 3.1, তাহলে ইকুয়াল টু কত 0। তাহলে এটা বুঝতে পারলাম যে কি নাইট্রোজেনের ক্ষেত্রে এটা যে বিশুদ্ধ সমযোজী মানে 0 হলে বিশুদ্ধ সমযোজী, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা পারবো অক্সিজেনও কিন্তু অণু কি বিশুদ্ধ সমযোজী, বা হাইড্রোজেন যে অণু আছে এটিও কিন্তু এগুলিও কিন্তু কি বিশুদ্ধ সমযোজী। তো আমরা বুঝতে পারলাম বিশুদ্ধ সমযোজী কীভাবে নির্ণয় করব। এবার আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ নোট আরও 3টা আছে, যেমন 0.5 এর কম হলে, যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর কি হয় কম হয়, সেক্ষেত্রে সেটা হবে কি অপোলার সমযোজী। যেমন CCl4, ঠিক আছে, কার্বন কি টেট্রাক্লোরাইড, এটা আপনারা কি বের করে নেবেন যে 0.45 এর কম আছে, কিন্তু কিভাবে কার্বনের কত হয় আমরা জানি, কার্বনের 2.5, আর ক্লোরিন এখানে কিন্তু একটা নিতে হবে, যে কোনো এটা যেমন কি 2.5 নিলাম, এখন ক্লোরিন কি আমি ক্লোরিনের জানি 3.0, কিন্তু এখন কি আমি ক্লোরিন 4টা আছে জন্য 4 দিয়ে গুণ দেবো না, এখানে যে একটার জন্য যা 4টার জন্যই তাই, তাই 3.0 থেকে যেটা বড় এটা থেকে মাইনাস করবো, দেখবো কি 0.5 আসতেছে। তাহলে এটা কি আমরা দেখতেছি এই যৌগটা কি অপোলার সমযোজী। তাহলে আমরা বুঝতে পারলাম 0.5 এর কম হলে সেটা কি অপোলার সমযোজী। এবার আমরা চলে যাব যেটা সবচেয়ে বেশি গুরুত্ব, পোলার সমযোজী হতে হলে, পোলার সমযোজী 0.5 থেকে 1.7 হলে সেটি কি সেটি পোলার সমযোজী। তো পোলার সমযোজী 0.5 থেকে 1.7 হলে, এটা বলতেছি এর মধ্যে যদি এই রেঞ্জটা থাকে তাহলে 1.7 হলে কি হবে পোলার সমযোজী হবে। যেমন কি আমরা পানির ক্ষেত্রে দেখতে পারি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে দেখতে পারি, ঠিক আছে। এখন পানির ক্ষেত্রে আমরা এটা দেখি, তো অক্সিজেনের কত আমরা জানি 3.5, হাইড্রোজেনের কত 2.1, তাহলে কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে 4 আর 2 মানে 1.4, তাহলে কি এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে আসে 0.5 আর কি 5 এর উপরে বা 1.7 এর মধ্যে থাকলে সেটা কি পোলার সমযোজী। আমরা বুঝতে পারলাম কীভাবে পোলার সমযোজী নির্ণয় করতে হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু পরবর্তী ক্লাসে যখন হাইড্রোজেন বন্ড দেখব, যদি আমরা এটা না বুঝতে পারি তাহলে কিন্তু হাইড্রোজেন বন্ড শিখতে যেয়ে আমাদের কি ভেজালে পড়তে হবে। তো এগুলি খুব ভালো মতো শিখতে হবে। এবং আরেকটি আছে লাস্ট নোট, যে কি 1.7 এর উপরে হলে, 1.7 এর উপরে হলে কি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি কি হয় 1.7 এর উপর হয়, তাহলে সেটাও কি আয়নিক বা এক্সট্রিম আয়নিক বলা হয় সেই মৌলগুলিকে। যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, এটা কিন্তু কি এক্সট্রিম আয়নিক। তো হাইড্রোজেন ফ্লোরাইড এক্সট্রিম আয়নিক, আমরা ফ্লোরিনের আমরা জানি সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল 4.1, ঠিক আছে, বা 4 যেটাই ধরি 4 ধরলেই ভালো হয়, 1 না ধরে 4 ধরবো। এবং হাইড্রোজেন কত 2.1, তাহলে এটা যদি পার্থক্য করি তাহলে কিন্তু আমরা দেখবো কি 2 এক্সট্রিমলি মানে 2 এর কি নিচে আর কি 1.9 এর মতো, ঠিক আছে, যেহেতু 1.7 এর উপরে, তাহলে আমরা বুঝতে পারছি কি এই হাইড্রোজেন ফ্লোরাইডটা কি আয়নিক যৌগ, মানে 1.7 এর উপরে কি তাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। তো আমরা আজকের লেকচারে বুঝতে পারলাম তড়িৎ ঋণাত্মকতা কি এবং কিভাবে পর্যায় এবং গ্রুপের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য নির্ণয় করতে হয়, বা কোনো একটি যৌগ কিভাবে মানে আমরা বুঝবো যে কার বেশি কম। এবং নেক্সট ক্লাসে আমরা অবশ্যই তাহলে বুঝতে পারবো যে হাইড্রোজেন বন্ড কিভাবে মানে তৈরি হয়
এবং হাইড্রোজেন বন্ড মানে অর্থোনাইট্রোফেনলের চেয়ে প্যারানাইট্রোফেনল কেন বেশি, এগুলো দেখব। তো আজকের লেকচার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।